আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের বিশেষ লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের ধারাবাহিকভাবে আয়োজিত টার্গেট A+ ব্যাচে যে প্রোগ্রামটি আমরা সাজিয়েছি তারই ধারাবাহিকতায় আমাদের বায়োলজি ক্লাসের দ্বিতীয় ক্লাস নিয়ে, অর্থাৎ অলরেডি অনেকগুলো ক্লাস গেছে, তার মধ্যে আমি তোমাদের অর্পণ স্যার দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হচ্ছি তোমাদের বিশেষ একটি আকর্ষণীয় ক্লাস নিয়ে। কারণ আজকের ক্লাসটিতে আমরা সাজিয়েছি সুন্দর করে প্রায় বায়োলজির অন্যতম দুইটা কঠিন অধ্যায় নিয়ে। সো তোমাদেরকে প্রথমেই বলবো, তোমরা কেমন আছো, যারা যুক্ত হচ্ছ লাইভে তারা একটু কেমন আছো এটা একটু কমেন্ট করে জানাতে থাকো এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে থাকো। দেন আমরা ক্লাসে ফিরবো এবং অবশ্যই বিশেষ একটি ক্লাস হতে যাচ্ছে এবং আকর্ষণীয় একটি ক্লাস তোমাদের উপহার দিতে যাচ্ছি। সো তোমাদেরকে সবাইকে বলবো একটু কেমন আছো এটা একটু জানাবা, দেন তোমার ফ্রেন্ড সার্কেলের সবাইকে একটু মেনশন করে দিও। আচ্ছা, প্রায় বলতে বলতে তোমাদের এইচএসসি পরীক্ষা প্রায় সন্নিকটে, মানে তোমাদের একেবারে দরজায় নক করতেছে বললেই চলে আসে। কারণ অল্প যে কয়েকটা দিন আছে এটা আসলে ভাবতে ভাবতেই তোমাদের দিনগুলো চলে যাবে। এখন এই টাইমটা যদি ইউটিলাইজ করতে না পারো, যেমন এইচএসসি পরীক্ষায় তোমাদের রেজাল্টটা খারাপ হয়ে যাবে, ঠিক তেমনই যে স্বপ্নের একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা থেকেও কিন্তু তোমরা অনেক দূরে চলে যাবা। সো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই থাকবে যে প্রথম থেকেই যে এখন থেকে যা পড়ার সুন্দর করে ভালোভাবে পড়ে ফেলো, ঠিক আছে? সুন্দর করে এখন থেকে যা যা পড়ার ট্রাই করো, সামনে আশা করি ভালো কিছু তোমাদের জন্য তাহলে ওয়েট করবে। এখন আমরা তোমাদেরকে বলবো যে আমরা আসলে কি আলোচনা করতে যাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় ছিল মূলত দুইটা অধ্যায়। একটা হচ্ছে তোমাদের অন্যতম কঠিন অধ্যায় যেটা প্রাণীর পরিচিতি, অর্থাৎ ঘাস ফড়িং, রুই মাছ, হাইডা যেখানে ছিল সেখানে হাইডা নিয়ে অলরেডি আলোচনা করা হয়েছে। আমরা আজকে আলোচনা করব হচ্ছে ঘাস ফড়িং এবং রুই মাছ নিয়ে। আর এটার মেন টার্ম নিয়ে আমরা আলোচনা করব এবং কিছু প্রশ্ন দেখব আমরা, এবং আমরা অবশ্যই সেখান থেকে যে কিভাবে সৃজনশীল আসতে পারে সেটাও একটু দেখার ট্রাই করব। আমাদের বিগত বছরের এমসিকিউ যেখানে যেখানে সলভ হয়েছে সেটা নিয়ে আমরা ট্রাই করব, সেটা নিয়ে অবশ্যই দেখার ট্রাই করব সেটা নিয়ে, এবং সেটার মানে টোটাল ডিপলি কোন কোন পয়েন্ট থেকে কোশ্চেন আসতেছে এবং সেটা ধারাবাহিকভাবে সলভ করার জায়গাটা আমাদের কোথায় সেটাও আমরা আজকে দেখার ট্রাই করব। আচ্ছা, চলো আমরা শুরু করি আমাদের আলোচনা। আচ্ছা, আর এখান থেকে ওয়ার্ডে যাবো কি করে? ওয়ার্ড, আচ্ছা না, এটাই থাক। আচ্ছা আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। আজকের আলোচনাতে আমরা চলে যাই। আমরা আজকে প্রথমেই দেখব ঘাস বোর্ডিংয়ের কয়েকটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করার ট্রাই করি। দেখি আমরা বিগত বছরে ঘাস বোর্ডিংয়ের কোশ্চেন আসলে কোথা থেকে আসতেছে আমরা একটু দেখার ট্রাই করি। দেখো, প্রথমে একটা কোশ্চেন আছে এখানে, নিচের কোনটি গ্রাস হোপার, অর্থাৎ হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রাস হোপার? এটা মিনিং হচ্ছে তোমার ঘাস ফড়িং। ঘাস ফড়িংয়ের মস্তকের বহিকঙ্কালের অংশ কোনটি? অর্থাৎ মস্তিষ্ক থেকে কোশ্চেন আসছে। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া ঘাস ফড়িং নিয়ে পড়ার কারণটা কি? আমাদের ঘাস ফড়িং নিয়ে পড়ার কারণটা হচ্ছে এইটাই যে দেখো, পৃথিবীতে সব থেকে বৃহত্তম পর্বের নাম হচ্ছে কিন্তু আর্থ্রোপোডা, অর্থাৎ পৃথিবীতে সব থেকে বেশি প্রাণী আছে কোনটা, যেগুলো পোকা হিসেবে গণ্য করি আমরা, ইনসেক্ট যেটাকে বলে থাকি, সেটা হচ্ছে কি আর্থ্রোপোডা। এখন এই ঘাস ফড়িং হচ্ছে আর্থ্রোপোডা পর্বের একটা প্রাণী।
এখন এই ঘাসফড়িংটা যদি তুমি সম্পূর্ণ পড়তে পারো, পৃথিবীর যতগুলা পোকা আছে এই পোকার বৈশিষ্ট্য সম্পর্কে তুমি জানতে পারবা। এই ঘাসফড়িংয়ের সাথে অন্যান্য পোকাগুলার পার্থক্য হচ্ছে 19 আর 20, কিন্তু প্রায় 99% বৈশিষ্ট্য কি প্রায় সেম হয়ে থাকে। সো এই উদ্দেশ্যেই তোমাদেরকে কি করা হচ্ছে বলো তো, ঘাসফড়িং পড়ানো হচ্ছে। সো ঘাসফড়িংয়ের মস্তিষ্ক নিয়ে প্রশ্ন আসতেছে। তারপর দেখো এরপরের প্রশ্নটা দেখি, ঘাসফড়িংয়ের ল্যাবিয়ামের অংশ কোনটি, অর্থাৎ ল্যাবিয়াম কোনটা, এটা মুখপাঙ্গ। মুখপাঙ্গ বলতে কি বোঝায়, ঘাসফড়িংয়ের মুখের যে অংশ, 5টা অংশ আছে, যেমন ল্যাবিয়াম, ল্যাব্রিয়াম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, হাইপোফ্যারিংস, ঠিক আছে। এই পয়েন্টগুলো থেকেও আমরা দেখতেছি প্রশ্ন আসতেছে। তারপর চলো আরেকটা প্রশ্ন দেখি আমরা। তারপর আরেকটা প্রশ্নতে বলতেছে ঘাসফড়িংয়ের দেহখণ্ডের কাইটিন নির্মিত পুরু এবং শক্ত পৃষ্ঠীয় পাতাকে কি বলে, অর্থাৎ এটাও বুঝতে পারতেছি ঘাসফড়িংয়ের বহিঃকঙ্কাল নিয়ে একটা প্রশ্ন আসতেছে। আচ্ছা, এরপরে চলো আমরা আরও দেখি একটু, ঘাসফড়িংয়ের দেহ কয়টি অঞ্চলে বিভক্ত, অর্থাৎ ঘাসফড়িংয়ের দেহের অংশ বিভাগ নিয়ে প্রশ্ন আসতেছে। সো আমাদেরকে একটাই মাথায় রাখতে হবে যে আমাদের বেশিরভাগ দিক থেকে আমরা কল্পনা করলে দেখতেছি যে অ্যাজ ইউজুয়ালি আমাদের ঘাসফড়িংয়ের মস্তিষ্ক, মাথা, তারপর হচ্ছে ফুসফুস, এই অংশগুলো থেকেই সাধারণত প্রশ্ন আসতেছে। এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে আমাদের আজকে প্রথম কাজ হবে টোটাল ঘাসফড়িং নিয়ে একটু আলোচনা করা। ওকে, আমরা চলো সেই ঘাসফড়িং নিয়ে একটু টোটালি একটু লিখে লিখে আলোচনা ট্রাই করি। আচ্ছা, চলো আমরা ঘাসফড়িংয়ের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট জানার ট্রাই করি, দেন আমাদের চেষ্টা থাকবে যে কিছু একটা করার। ওকে, আচ্ছা, চলো সেটার জন্য আমাদেরকে কি কি করতে হবে একটু দেখি। চলো আমাদের প্রথম একটু আমরা লিখে লিখে করার ট্রাই করি। আমাদের আলোচনা করব হচ্ছে মূলত গ্রাস হোপার নিয়ে। গ্রাস হোপার নিয়ে যদি আলোচনা করতে হয়, এটা গ্রাস হোপার অর্থাৎ ঘাসফড়িংকে আমরা সাধারণত বলি পোকা। এটাকে বলি কি বলতো, ইনসেক্ট। কেন ইনসেক্ট বলি? ইনসেক্ট বলি এই জন্য কারণ এরা হচ্ছে মূলত ইনসেক্ট শ্রেণীর একটা শ্রেণীর বলে একটা আলোচনা থাকে যে ক্লাস, তাহলে সেটা হচ্ছে কোথাকার অংশ, এটা হচ্ছে মূলত ইনসেক্টের অংশ, বুঝছো। এখন এই ইনসেক্টকে আমরা আবার আরও কিছু নামে ডেকে থাকি, যেমন এটাকে আমরা বলি পঙ্গপাল। তোমাদের পরীক্ষা আসতে পারে ঘাসফড়িংকে কেন পঙ্গপাল বলা হয়। পঙ্গপালের আর একটা টার্ম আছে লোকাস্ট, ঘাসফড়িংকে কেন লোকাস্ট বলা হয়, এটাও পরীক্ষায় আসতে পারে। তোমরা জানো একটা ঘাসফড়িং সাধারণত তীর্ণভূমিতে অর্থাৎ সবুজ অংশে বিচরণ করে, ঘোরাফেরা করে, এবং তারা সাধারণত কি বলতো, সাধারণত একতাবদ্ধ থাকে। অর্থাৎ পাল মানে কি, দলবদ্ধ থাকা। ঘাসফড়িংগুলো সাধারণত একা একা বসবাস করে না, তারা দলবদ্ধ হয়ে বসবাস করে এবং তারা তৃণভূমিতে বিচরণ করে, যার কারণে আমরা এটাকে বলি কি বলতো, লোকাস্ট বা পঙ্গপাল। তৃণভূমিতে বিচরণ করে, তাই এটাকে আমরা বলি কি, লোকাস্ট বা পঙ্গপাল বলি। এখন একটা ঘাসফড়িংকে কয়েকটা অংশে ভাগ করা যায়, মিনিমাম 3টা অংশে ভাগ করতে পারবো আমরা। একটা নাম হচ্ছে মস্তক, একটার নাম কি বলতো, মস্তক। হ্যাঁ, ইয়েস, একটার নাম কি বললাম, মস্তক। আরেকটার নাম হচ্ছে বক্ষ, আরেকটার নাম কি বলতো, বক্ষ। বক্ষ মানে বুক। আরেকটাকে আমরা বলি উদর, আরেকটা কি বলি, উদর অর্থাৎ পেট। এখন এই 3টা ভাগে ভাগ করি যে আমরা, ভালো কথা, এই 3টা ভাগে যে ভাগ করতেছি আমরা, এটা ভালো কথা। এখন এই 3টা অংশের পার্ট নিয়ে আমাদের দেখতে হবে, এই 3টা অংশের পার্ট নিয়ে কী করতে হবে আমাদেরকে, পড়াশোনা একটু করা উচিত। তাহলে সেই 3টা পার্ট নিয়ে কী কী পড়াশোনা করতে পারি, চলো আমরা সেই পয়েন্টে একটু দেখাশোনা করি। ওকে, চলো সেই জায়গাতে যাওয়ার পরে আমরা কি দেখতে পারি একটু দেখি, তাহলে চলো যাই। এখন কথা হচ্ছে মস্তক মানে কি বলতো, যেটাকে আমরা বলি মাথা। এই মাথায় আমরা সাধারণত আমরা বলি ঘাসফড়িংয়ের মাথাটা হচ্ছে হাইপোগ্যানাথাস ধরনের। কেমন ধরনের বলতো, হাইপোগ্যানাথাস। হাইপোগ্যানাথাস, হোয়াট ইজ দ্য মিনিং অফ হাইপোগ্যানাথাস?
যেখানে হচ্ছে সাধারণত বেনজিন আকৃতির কোনো জিনিসকে আমরা বলে থাকি হাইপোগ্যানাথাস ধরনের। ওকে, আচ্ছা, এখন আবার পাঠে আসি, আমরা কিছু পাঠে আমরা একটু আলোচনা করার ট্রাই করি। সেটা হচ্ছে ঘাস ফড়িংয়ের এই মাথাকে আমরা বলি হেড ক্যাপসুল। কি বলি বলো তো? হেড ক্যাপসুল বলি আমরা। অর্থাৎ হেড ক্যাপসুল মানে কি? হেড ক্যাপসুল মানে হচ্ছে যেটাকে আমরা আবরণ বলি, কোনো একটা মাথার আবরণ, সেটাকে আমরা হেড ক্যাপসুল হিসেবে গণ্য করতেছি। ওকে, আচ্ছা, এখন এই হেড ক্যাপসুল নিয়ে গণ্য করার পরে কাহিনীটা হচ্ছে হেড ক্যাপসুল মূলত ঘাস ফড়িংয়ের মাথার আবরণ। ঠিক আছে, আচ্ছা, ঘাস ফড়িংয়ের মাথায় অবস্থান করে অ্যান্টেনা। কি বলতো? অ্যান্টেনা অবস্থান করে, অ্যান্টেনা। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস অবস্থান করে, সেটার নাম হচ্ছে পুঞ্জাক্ষী। সেটার নাম কি বলতো? পুঞ্জাক্ষী। মনে রাখো, পুঞ্জাক্ষী মানে জটিল চোখ। ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষী মানে কি? জটিল চোখ। আর ঘাস ফড়িংয়ের সরল চোখের নাম হচ্ছে জটিল চোখ, আর সরল চোখের নাম হচ্ছে ওসেলি। ঘাস ফড়িংয়ের সরল চোখের নাম হচ্ছে ওসেলি। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আসো ঘাস ফড়িংয়ের বক্ষ বা বুক। ঠিক আছে, বক্ষ বা বুক নিয়ে আমরা পড়বো, ভালো কথা। আর ঘাস ফড়িংয়ের সরল চোখের নাম আমরা বলছি কি? ওসেলি, ভালো কথা। আর একটা পয়েন্ট পড়বো, সেটা হচ্ছে ওমাটিডিয়াম। ওমাটিডিয়াম, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাও পরীক্ষার আসার মতো একটা কোশ্চেন। ওমাটিডিয়াম, যেটাকে আমরা বলি ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষীর একক, অর্থাৎ আমরা বলি না দর্শনের একক, সেটা হচ্ছে আমরা বলবো ওমাটিডিয়াম। ওকে, ডান। আচ্ছা, এবার আসো বক্ষ। বক্ষ বা বুক। বক্ষ বা বুকে আমরা কি বলতেছি, চলো আমরা একটু দেখার ট্রাই করি। ভাই একটু বাড়াই দেন, 24। আচ্ছা, এবার আসো বক্ষ বা বুকে যাই। বক্ষ বা বুকে আমরা কি কি পয়েন্ট পড়তেছি, আমরা সেই পয়েন্টগুলো একটু দেখার ট্রাই করব। সাধারণত ঘাস ফড়িংয়ের বা আর্থ্রোপোডা প্রাণীদের বা পোকাদের বুকে এই দিকের অংশগুলোতে অবস্থান করে ডানা, অর্থাৎ যেটা উঠতে সাহায্য করে, আমরা সেটাকে কি বলতেছি? ডানা। এখন এই ঘাস ফড়িংয়ের ডানার পয়েন্টগুলো পড়তে গেলে আমাকে কি করতে হবে বলো তো? যে ঘাস ফড়িংয়ের দুই ধরনের ডানা দেখা যায়, একটা হচ্ছে সামনের দিকে অবস্থান করে, আর একটা পিছনের দিকে অবস্থান করে। বলো তো ঘাস ফড়িংকে উঠতে সাহায্য করবে কোন ডানা? সামনের দিকের ডানা না পিছনের দিকের ডানা? 99% স্টুডেন্ট, আমি শিওর এটা বলতে পারবো যে তারা বলবে সামনের দিকের ডানাগুলো উঠতে সাহায্য করে, কিন্তু এটা মনে রাখো রং কনসেপ্ট। সাধারণত ঘাস ফড়িংকে উঠতে সাহায্য করবে ঘাস ফড়িংয়ের পিছনের ডানা। ঘাস ফড়িংয়ের কোন দিকের ডানা বলো তো? পিছনের ডানা। এই পিছনের ডানা ঘাস ফড়িংকে উঠতে সাহায্য করে, পরীক্ষায় আসতে পারে। আর সামনের দিকের ডানাগুলো সাধারণত, সামনের দিকের ডানা কি করে? এদেরকে ঢেকে রাখতে, দেহের অংশকে ঢেকে রাখতে সাহায্য করে। আই থিঙ্ক আমি তোমাদেরকে বোঝাইতে পারছি। আচ্ছা, আই থিঙ্ক বোঝাইতে সক্ষম আমরা। দেন আমাদেরকে আলোচনা করতে হবে কোথায় বলো তো? আমাদেরকে আলোচনা করতে হবে অবশ্যই ঘাস ফড়িংয়ের এই ডানার যে আবরণ, এটাকে আমরা বলি পিলিউরন। হ্যাঁ, পিলিউরন। আর ঘাস ফড়িংয়ের ডানাকে আমরা বলি ট্যাগমাটা বা টেগমিনা। দুইটা পয়েন্ট হিসেবে আলোচনা করতে পারি। ঘাস ফড়িংয়ের উদর বা পেটে যে পয়েন্টগুলো থাকবে, সেই জায়গা থেকে পড়তে হবে নবম দশম খণ্ড। তিনটা পয়েন্ট নিয়ে পড়তে হবে, নবম দশম এবং 11 নম্বর খণ্ড। নবম খণ্ডকে অবস্থান করে অভিপোজিটার। ঘাস ফড়িংয়ের নবম খণ্ডকে কি অবস্থান করে বলো তো? অভিপোজিটার। ঠিক আছে, দশম খণ্ডকে অবস্থান করে অ্যানাল সার্কাস। অ্যানাল সার্কাস আর অ্যানাল সার্কাস। 11 নম্বর অবস্থান করতেছে অ্যানাল প্লেট। অ্যানাল প্লেট, মনে রাখো অ্যানাল সার্কাস আর অ্যানাল প্লেট এই দুটো অবস্থান করবে পুরুষদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে বলো তো? পুরুষদের ক্ষেত্রে। এবং এই দুইটা জিনিস ঘাস ফড়িং যেহেতু ডিম পাড়ে মাটিতে, তোমরা জানো ঘাস ফড়িং ডিম পাড়ে কোথায় বলো তো? মাটিতে। সো এই দুইটা জিনিস সাধারণত মাটি খুঁড়তে সাহায্য করে। এই দুইটা জিনিস কি করতে সাহায্য করে? মাটি খুঁড়তে। আর অবিপদিটার সবসময় মনে রাখবা ডিম পাড়তে সাহায্য করে। ডিম পাড়তে সাহায্য করে। এই পয়েন্টগুলো পড়লে মোটামুটি ঘাস ফড়িংয়ের এমসিকিউ মূলত তোমাদের এইচএসসিতে অ্যান্সার করার জন্য এটা অ্যানাফ। ঠিক আছে, এটা অ্যান্সার করার জন্য কি বলো তো? অ্যানাফ। ওকে, আচ্ছা, সেক্ষেত্রে আমাদেরকে এখন কি করতে হবে বলো তো? এখন অবশ্যই
আমাদেরকে অবশ্যই নতুনভাবে শুরু করে সম্পূর্ণ ভালোভাবে পড়তে হবে। রাহেন স্যার কমেন্ট করছেন, শেয়ার ডান স্যার, বেস্ট বায়োলজি ক্লাস। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার মূল্যবান সময়টা আমাদের এই আমার আপনার ছোট ভাইয়ের ক্লাসে আপনার মূল্যবান সময়টা যে আপনি দেখছেন, সময় দিচ্ছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বস, আমাদের ইংলিশের বস, দ্য বস অফ দ্য ফার্ম গেট, রায়ান স্যার, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের আলোচনার বিষয়ে চলে আসি, কারণ তাকে নিয়ে বলতে গেলে টোটাল ক্লাসে সারা 1 ঘন্টা না, সারা দিন বেঁধেও যদি বলতে থাকি তাহলে তার বর্ণনা আমি শেষ করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা শুরু করি তাহলে। এখন এই পয়েন্টটা থেকে আমরা এখন কি কি এমসিকিউ আসতে পারে এটা যদি আমাদেরকে একটু দেখতে হয়, তাহলে আমাদেরকে চলো আমরা একটু চলে যাই হচ্ছে, আমরা একটু বিগত বছরের প্রশ্নের দিকে একটু আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পারবো। এখানে দেখো, ঢাকা বোর্ডের কোশ্চেন আছে, চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন আছে এবং বিভিন্ন স্যারের বইয়ের কোশ্চেন। অর্থাৎ তোমরা দেখবা নির্দিষ্ট একটা অধ্যায় পরে গিয়ে অনুশীলনীর মানে উত্তর থাকে এবং হচ্ছে প্রশ্ন থাকে, ঠিক আছে। এই প্রশ্নটা দেখবো যে অনেক সময় কমন চলে আসে ডাইরেক্টলি, ইভেন এটা মেডিকেল ভর্তি পরীক্ষাও চলে আসে। সো এইচএসসির জন্য কতটা গুরুত্বপূর্ণ আই থিঙ্ক তোমরা ইজিলি বুঝতে পারার কথা। এখন কথা হচ্ছে এই প্রশ্নগুলো সলভ করলে কি এনাফ? হ্যাঁ, আমি বলবো ওয়ান কাইন্ড অফ, প্রায় তোমার হচ্ছে 90% তুমি শিওর থাকো যে তোমার প্রায় বিগত বছরের এই প্রশ্নগুলো এবং এখানে প্রায় 5 থেকে 6টা স্যারের বইয়ের প্রশ্ন একসাথে করা আছে। তোমরা যদি কারো মানে ইমিডিয়েটলি লেগে থাকে যে প্রয়োজন হয় এগুলো দেখার পরেও পিডিএফ আকারে নেওয়ার জন্য, এটাও তোমরা আমাকে নক করবা বা ইস্যুতে জানাবা, এটা অবশ্যই দিয়ে দিবে। চলো আমরা প্রথমত আলোচনা করবো আজকে কি বলতো, ঘাস ফড়িং নিয়ে যেহেতু দেখতেছিলাম, আমরা সেই ঘাস ফড়িংয়ের পয়েন্টে একটু যাওয়ার ট্রাই করি। চলো, ঘাস ফড়িং, এটা ছিল মূলত হাইডার প্রশ্ন। আমরা চলে যাচ্ছি কোথায়, ঘাস ফড়িংয়ে যাবো। ওখানে দেখছো হাজার হাজার প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আসলে কোথাকার, এটা হচ্ছে আমার বানানো তা না, এটা বিগত বছরে যতগুলো বই আছে বাজারে, যেমন তোমরা পড়ো সাধারণত বা আমিও পড়ে এসেছি গাজী আজমল স্যারের বই, কিন্তু গাজী আজমল স্যারের বই বাদেও সাধারণত আমরা পড়ি আরও বাজারে আছে আলেম স্যারের বই আছে, মাজেদা সাদেদা ম্যাডামের বই আছে। সেক্ষেত্রে তোমাদেরকে সুন্দর করে এই প্রশ্নগুলো দেখতে হবে। আচ্ছা, যারা ক্লাসে আছো তারা একটু দ্রুতভাবে কমেন্ট করে জানানোর ট্রাই করো যে আমাদের ক্লাসগুলো আসলে কেমন হচ্ছে, আমরা কেমনভাবে দেখতে পাচ্তেছি এবং এই প্রশ্নগুলো তোমাদের লাগবে কিনা একটু কমেন্ট করে জানানোর ট্রাই করবে। আমরা তোমাদের অপেক্ষায় থাকব এবং তোমাদের কমেন্ট করলে আরও বুঝতে পারবো যে সুন্দর করে যে আমাদের প্রাণবন্ধু হচ্ছে কিনা ক্লাসগুলো। আমাদের প্রয়োজন ইমিডিয়েটলি প্রয়োজন হচ্ছে কি বলতো, ইমিডিয়েটলি প্রয়োজন সুন্দর করে ক্লাসটা ধরে রাখা এবং সুন্দর করে শেষ করা। তোমরা যদি কমেন্ট করতে পারো, এখানে আছে সাথী আক্তার আছে, হাসিবুর রহমান আছে, যারা আছো তারা একটু কমেন্টের মাধ্যমে দ্রুত জানাও যে সুন্দর করে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে এবং আর কি কি মানে তোমাদের সমস্যা আছে ঘাস ফড়িংয়ের উপরে। একটু কমেন্ট করবা, কমেন্ট করে দ্রুত আমাদেরকে জানাইতে থাকবা যে আমাদের আসলেই কোথায় কোথায় তোমাদের আসলে মূলত প্রবলেম। আমি আমার জায়গা থেকে যেগুলো বুঝতে পেরেছি সেই প্রশ্নগুলো তো তোমাদের সামনে আনতেছি। সাথে একটা তোমার ফ্রেন্ড সার্কেলের যারা আছে সুন্দর করে তাদেরকে মেনশন করে দ্রুত নিয়ে চলে আসো এবং বলো ক্লাসগুলো কেমন হচ্ছে, আমাদের ক্লাস কেমন হচ্ছে। এবং এই প্রশ্নগুলো যদি আমরা সুন্দর করে সলভ করতে পারি তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে কিনা, আই থিঙ্ক সমস্যা থাকবে না। তারপরেও তোমাদের আর কোথায় কোথায় প্রবলেম আছে, কোথায় কোথায় প্রশ্ন আছে, এইগুলো একটু আমাদেরকে জানাও। আচ্ছা, চলো আমরা একটু দেখি। এখন বলো, ঘাস ফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্র, আচ্ছা কোন প্রাণীর রক্ত সংবহনতন্ত্র মুক্ত, একটা এই পয়েন্ট থেকে একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, তাই তো? এই জায়গা থেকে যদি একটা কোশ্চেন থেকে থাকে তাহলে এই কোশ্চেনটা আমরা কিভাবে অ্যান্সার করতে পারি আমরা একটু দেখার ট্রাই করি। চলো, এই জায়গাতে লিখবো কেমনে? আচ্ছা, তাহলে এই প্রশ্নগুলো তোমরা একটু দেখতে থাকো আর দ্রুত দ্রুত কমেন্ট করে জানাইতে থাকো তোমার ফ্রেন্ড সার্কেলকে। আচ্ছা, আচ্ছা 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 আচ্ছা, এখন চলো আমরা তাহলে একটু দেখা ট্রাই করি কোন প্রাণীর রক্ত সংবহনতন্ত্র মূলত মুক্ত। হ্যাঁ,
মুক্ত রক্ত সংবহনতন্ত্র। পৃথিবীতে আমরা সাধারণত কত ধরনের রক্ত সংবহনতন্ত্র দেখতে পারি তোমরা কি জানো? যারা ক্লাস করতেছো তোমরা কি জানো যে কত ধরনের রক্ত সংবহনতন্ত্র মূলত আমরা দেখতে পারি? সাধারণত রক্ত সংবহনতন্ত্র আমরা দেখি দুই ধরনের, একটা হচ্ছে মুক্ত রক্ত সংবহনতন্ত্র আর একটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। কেউ কি বলতে পারবে যে মুক্ত রক্ত সংবহনতন্ত্র মূলত কোনটা আর বদ্ধ রক্ত সংবহনতন্ত্র মূলত কোনটা? কেউ কি বলতে পারবে কিনা একটু বলো তো, আমাকে জানাও তো। আচ্ছা, সেক্ষেত্রে মনে রাখো মুক্ত রক্ত সংবহনতন্ত্র, আমি এখানে ছোট্ট করে লিখে রাখি, আমি একটু অন্য কালারে ইউজ করি তোমরা যাতে বুঝতে পারো। মুক্ত রক্ত সংবহনতন্ত্র মনে রাখবা, মুক্ত সাধারণত দুইটা জায়গায় পাবা। কোথায় কোথায় বলো তো? মুক্ত পাবা হচ্ছে একটা পাবা মলাস্কাতে, একটা পাবা কোথায় বলো তো? মলাস্কা, ঠিক আছে। আর একটা পাবা হচ্ছে মুক্ত রক্ত সংবহনতন্ত্র আর্থ্রোপোডা। কোনটা বলো তো? আর্থ্রোপোডা। কিন্তু বদ্ধ রক্ত সংবহনতন্ত্র সাধারণত কোথায় পাবা বলো তো? সাধারণত পাবা অ্যানিলিডাতে এবং আর একটা পাবো হচ্ছে করডাটাতে। আর একটা কোথায় বলো তো? করডাটাতে। কয়টা জায়গায় পাইছো? এই চারটা ওয়ার্ড তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এই চারটা ওয়ার্ড মনে রাখতে হবে। এখন প্রশ্ন এসছে কোন প্রাণীর রক্ত সংবহনতন্ত্র মুক্ত? এটা অ্যান্সার ভুল আছে, এটা ভুল আছে, মনে রাখবা। এটা অ্যান্সার হবে কোনটা? ঘাসফড়িং। আচ্ছা, এবার বলতেছে প্রাণী জগতের ঘাসফড়িং কোন পর্বের অন্তর্ভুক্ত? যারা 96 নম্বর কোশ্চেন অ্যান্সার করতে পারবে তারা একটু দ্রুত কমেন্ট করতে থাকবে, যে কমেন্ট করতে পারো যে প্রাণী জগতের ঘাসফড়িং কোন পর্বের অন্তর্ভুক্ত। প্রাণী জগতের ঘাসফড়িং কোন পর্বের অন্তর্ভুক্ত? একটু দ্রুত কমেন্ট করে জানাতে থাকো। প্রাণী জগতের ঘাসফড়িং কোন পর্বের অন্তর্ভুক্ত? একটু দ্রুত কমেন্ট করতে থাকো, তাহলে আমরা বুঝতে পারবো তোমাদের কোথায় কোথায় আর প্রবলেম থাকবে আর কোথায় কোথায় থাকবে না। এটা একটু দ্রুত কমেন্ট করো আমাদেরকে। ওকে, আচ্ছা আচ্ছা, চলো আমরা দেখার ট্রাই করি। সেটা হচ্ছে বলতেছি যে 96 প্রশ্ন ছিল, 96 নম্বর প্রশ্ন ছিল প্রাণী জগতের ঘাসফড়িং কোন পর্বের অন্তর্ভুক্ত। আমি তোমাদেরকে প্রথমেই বলার ট্রাই করেছি যে কোন পর্বের অন্তর্ভুক্ত এমন কথা থাকলে প্রথমেই মনে রাখতে হবে এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। কোন পর্বের প্রাণী বলো তো? আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এটা তোমাদেরকে জানা উচিত। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি বলতেছি দেখো তো, কোন প্রাণীতে অ্যালারি পেশি থাকে? মনে রাখো অ্যালারিযুক্ত পেশি থাকবে, মূলত অ্যালারিযুক্ত পেশি থাকবে শুধুমাত্র কাদের ক্ষেত্রে বলো তো? শুধুমাত্র থাকে যারা পোকা তাদের ক্ষেত্রে। এখানে দেখো তো কোনটা কোনটা পোকা পাও? ঘাসফড়িং কি ডাইরেক্টলি কি একটা পোকা না? সো অবশ্যই কি ঘাসফড়িং হবে। ঘাসফড়িং এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? যারা ক্লাসে থাকছো ট্রাই করবে অবশ্যই, যদি কোনো অ্যান্সার জেনে থাকো অ্যান্সারগুলো উত্তর করার ট্রাই করো। যদি তুমি অ্যান্সার করতে পারো তাহলে মনে রাখবে যে তোমার প্রস্তুতি অ্যাজ ইউজুয়ালি অবশ্যই একটা বেটার অপশন থাকতেছে, কারণ প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন এখানে আছে এবং অবশ্যই যতগুলো রাইটার বাংলাদেশে আছে, অর্থাৎ আমরা পড়ছি গাজী আজমল স্যারের বই, সেখানকার প্রশ্ন আছে, মাজেদা সাজেদা ম্যাডামের বই, সেখানকার প্রশ্ন আছে, অবশ্যই আছে এখানে গাজী আজমল স্যারের বইয়ের প্রশ্ন। সো তোমার ইজিলি কিন্তু যতগুলো বাজারে বই আছে এই বইয়ের প্রশ্নেও যেগুলো অনুশীলনীর প্রশ্ন আছে তুমি অবশ্যই এই ক্লাসের মাধ্যমে সমাধান করে নিতে পারতেছো। সো তোমাদেরকে অবশ্যই বলবো যারা ক্লাসে আছো অবশ্যই ক্লাসেই অ্যান্সার করার ট্রাই করো যাতে তুমি বুঝতে পারো তোমার প্রস্তুতি কেমন। আচ্ছা, এখানে দুর্বাসদীপ স্যার অলরেডি কমেন্ট করছেন, থ্যাংক ইউ দুর্বাসদীপ স্যার আপনাকে। বাংলার বস খ্যাত দুর্বাসদীপ স্যার, তাকেও ধন্যবাদ জানাই আমাদের ক্লাসে মূল্যবান সময় নিয়ে তারা যে অবশ্যই একটা মিনিটের জন্য হইলেও ক্লাসে চোখ রাখছেন, তাদেরকে এই জন্য অবশ্যই এ বিগ থ্যাঙ্কস। আচ্ছা, চলে আসেন, এরপর আমরা দেখতেছি যে কোনটি ঘাসফড়িংয়ের দেহে দেখা যায়। ওকে, এখানে একটা প্রশ্ন আছে,
কোনটি ঘাসফড়িংয়ের দেহে দেখা যায়? তোমাকে আগে থিঙ্কিং লেভেলে যাইতে হবে যে ঘাসফড়িংয়ের দেহে আসলে কি কি পয়েন্ট আমরা পড়েছি, সেইটা করার পরে তুমি অ্যান্সার করার ট্রাই করো। এখন তুমি যে হুট করেই দেখছো যে ঘাসফড়িং হিমোসিল আছে, এটাই অ্যান্সার মেরে দিলাম, এমন কোনো কথা না। এমন করে যদি তুমি অ্যান্সার করতে যাও, দেখবা যে 2টা কোশ্চেন পারতেছো, কিন্তু একটু 4 নম্বর 5 নম্বর কোশ্চেনে কি তুমি ধরা খাচ্ছ। এখন কিভাবে অ্যান্সার করতে হবে দেখো, অ্যান্সার করতে হবে ঠিক এইভাবে। ঘাসফড়িংয়ের দেহে দেখা যায় কোনটি? মেসোগিলিয়া না। কেন? আমরা এটা দেখছি কোথায়? হাইডাতে। সো অবশ্যই এটা ঘাসফড়িংয়ে পাবো না, কারণ হাইডা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী, ওদের বৈশিষ্ট্য অন্তত পক্ষে আর্থ্রোপোডার ক্ষেত্রে থাকবে না। আচ্ছা, এবার আসো সিলেন্টেরন, এটাও কোথায় পাইছিলাম আমরা? এটাও পাইছিলাম হাইডাতে পাইছিলাম। সো এটাও অবশ্যই বৈশিষ্ট্য হবে না। সমখণ্ডায়ন, এবার আসো খণ্ডকায়ন বা সমখণ্ডকায়ন বা দ্বিখণ্ডকায়ন, এই পয়েন্টগুলো বলতে কি বোঝায়? এগুলোকে বোঝাই একটা প্রাণীকে কেমনভাবে আমরা খণ্ড খণ্ডভাবে ভাগ করতে পারতেছি, বুঝছো? সেই পয়েন্টে যদি তুমি লক্ষ্য করো, ঘাসফড়িংয়ের সমখণ্ডকায়ন পাওয়া যায় না। সমখণ্ডকায়ন পড়তে গেলে পড়তে হবে কোনটা? যেমন মানুষ সমখণ্ডকায়ন সমানভাবে ভাগ করা যায়, ঠিক আছে? সো এটাও অ্যান্সার হবে না। অ্যান্সার অবশ্যই কোনটা হবে? হিমোসিল। হিমোসিল কি এটাও জেনে রাখো, ঘাসফড়িংয়ের রক্তের পাটে গিয়ে আমরা 3টা পয়েন্ট পাবো, একটা হিমোসিল, হিমোলিম্ফ আর একটা পৃষ্ঠবাহিকা। তার মধ্যে একটা পয়েন্ট কি বলতো? হিমোসিল। কোথায় পাইছে এই প্রশ্নটা বলতো? নূরে পারভিন ম্যাডামের বইতে। সো দেখতেছো কতগুলো বইয়ের প্রশ্ন তোমাদের এখানে আছে। ওকে, সো তোমরা আই থিঙ্ক ক্লাসের মাধ্যমেই বুঝতে পারতেছো যে আমরা ইজিলি কত সুন্দরভাবে সমাধান করতে পারি, ঠিক আছে? সো একটু কমেন্ট করে দ্রুত জানাইতে থাকবা। 97 এর খ জানাইছিলে, কে জানাইছিলে? সাথে একটা থ্যাংক ইউ। এবার আসো 100 নম্বর অ্যান্সার করার ট্রাই করো। নিচের কোন প্রাণীটি পঙ্গপাল ভুক্ত? অর্থাৎ পঙ্গপাল বলতে মূলত কোন পর্বের প্রাণীকে আমরা বুঝি? মনে রাখো, পঙ্গপাল বলতে বোঝাই যে পর্বের প্রাণীকে, সেটা হচ্ছে কি? আর্থ্রোপোডা পর্বের প্রাণীকে। হ্যাঁ, আর্থ্রোপোডা পর্বের প্রাণীর আবার কোনটা? সেটা হচ্ছে ঘাসফড়িং হইতে হবে। আচ্ছা, পঙ্গপাল বলা হয় কোনটি? পঙ্গপাল বলা হয় কোনটি? একটু আগেই পড়ছি আমরা, সেটা হচ্ছে কি বলতো? ঘাসফড়িং। আচ্ছা, চলে আসো এবার আমরা যাই, কোনটি ঘাসফড়িং এর মুখপঙ্গের অংশ নয়? মুখপঙ্গের অংশ আমি এখনো পড়াইনি, কিন্তু এটা মনে রাখো, এটা পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যান্ডিবল সবগুলোই কোথাকার প্রশ্ন বলো তো? সবগুলো অবশ্যই এগুলো হচ্ছে ঘাসফড়িং এর মুখপাঙ্গের অংশ। এ বাদেও 2টা পয়েন্ট যেটা আছে, একটা নাম হচ্ছে ম্যাক্সিলা, একটা নাম হচ্ছে কি বলতো? ম্যাক্সিলা, ম্যাক্সিলা। আর একটা হচ্ছে হাইপোফ্যারিংস। আরেকটা কোনটা বলতো? হাইপোফ্যারিংস। এই পয়েন্টগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এই পয়েন্টগুলো কি করতে হবে বলতো? এই পয়েন্টগুলো অবশ্যই পড়তে হবে। আচ্ছা, এরপরে চলো আমরা এরপরে আর কি করতে পারি, এরপরে আমরা আরো দেখতে পারি যে আর কি কি পয়েন্ট থাকতে পারে। আচ্ছা, এরপরে আর যে প্রশ্নগুলো ঘাসফড়িং থেকে আসতে পারে, সেটা হচ্ছে তোমার ঘাসফড়িংয়ের পুষ্টিক নালী। মনে রেখো, ঘাসফড়িংয়ের 2 থেকে 3টা পয়েন্টের মধ্যে যদি আমরা একটু ডিপলি আলোচনা করতে চাই বা ভয়াবহ ইম্পর্টেন্ট লেভেলের পয়েন্টটা দেখতে চাই, তাহলে সেটা হচ্ছে পৌষ্টিক নালীর বলে একটা পয়েন্ট থাকবে। এবং এই পৌষ্টিক নালীর এই পয়েন্টগুলো তোমাকে দেখতেই হবে, কারণ এখান থেকে যেমন রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই এমসিকিউর জন্যও গুরুত্বপূর্ণ। রিটেন এবং এমসিকিউ 2টা পার্টি যদি একই জায়গা থেকে চলে আসে, অবাক হওয়ার কিচ্ছু নাই, কারণ এটা হচ্ছে ঘাসফড়িংয়ের অন্যতম কঠিন জায়গা। সো তোমাকে সেই পয়েন্টগুলো থেকে একটু দেখতে হবে। আচ্ছা, এরপরে আসো খন্দকার আল মামুন রেজা বড় ভাইও কমেন্ট করছেন, শিরাই শিরাই রক্ত অর্পণ স্যারের বক্ত। অসংখ্য ধন্যবাদ। আমার খুব কাছের একজন মানুষ, ধন্যবাদ মামুন রেজা ভাইকে। লিজেন্ড কেয়ারের মালিক, আমাদের খুব কাছের এক বড় ভাই, ধন্যবাদ আপনাকে ভাই। আচ্ছা ভাই, আপনিও সময় দিচ্ছেন কষ্ট করে ক্লাসে, আপনাকেও থ্যাঙ্কস জানাচ্ছি। সবাইকে থ্যাঙ্কস জানাবো, অবশ্যই থ্যাংক ইউ পাওয়ার জন্যই। থ্যাংক ইউ মানে অবশ্যই দিতে হবে, কারণ তারা এত বড় হওয়া সত্ত্বেও, এত কাছের মানুষ হওয়া সত্ত্বেও তারা যে এই কষ্ট করে টাইমটা দিচ্ছেন, এটাই হচ্ছে বড় কথা। আচ্ছা চলেন, ঘাসফড়িংয়ের পায়ের গঠনের সঠিক ক্রম কোনটি? ঘাসফড়িংয়ের পায়ের গঠনের সঠিক ক্রম কোনটি? এই পয়েন্টটা যদি অ্যান্সার করতে হয়, দেখো এমন প্রশ্ন দিয়ে দিলে তোমাকে কিন্তু তুমি ধরা খেতে বাধ্য,
কারণ এই পয়েন্টগুলো কিন্তু তুমি ধারাবাহিকভাবে পড়ো নাই। এটা কোন স্যারের বইতে আছে দেখো, এটা অলরেডি দিনাজপুর বোর্ডে এসছে। দিনাজপুর বোর্ডে 2015 সালে এসছে। অর্থাৎ কক্সা, ট্রাকেন্টার, ফিমার, টিবিয়া, দেন টার্সাস। ঠিক আছে, আমাদের যেমন টার্সাস থাকে, অর্থাৎ ওদেরও কিন্তু থাকাটা স্বাভাবিক। ঠিক আছে, আচ্ছা, কক্সা, ট্রাকন্টার, ফিমার, টিবিয়া, টার্সাস, এই পয়েন্টে একটু নোট ডাউন করে রাখবা। ঘাসফড়িংয়ের দেহের পৃষ্ঠদেশের খোলকের নাম কি? মনে রেখো, ঘাসফড়িংয়ের যেটা খোলক, অর্থাৎ যেটা চারিদিকে পৃষ্ঠদেশে আবরণযুক্ত জায়গা আছে, এটার নাম কি বলতো? টার্গাম। ইস্টার্নাম কোথায় থাকে? ঘাসফড়িংয়ের বুকের যে হাড়, ওখানে থাকবে কি? ইস্টার্নাম। পিলিউরন সাধারণত ঘাসফড়িংয়ের ট্রাকিয়ার পাশে থাকে। পিলিউরন কোথায় থাকবে? ঘাসফড়িংয়ের ট্রাকিয়ার পাশে থাকবে। এই বই, এটা কোথায় ছিল? এটা মেঘনাথ সাহা স্যারের বইয়েতে ছিল। তার মানে বুঝতেই পারতেছো কতগুলো বইয়ের প্রশ্ন এখানে দেওয়া আছে। ঘাসফড়িংয়ের সিলোমা যে দেওয়া যাই আমরা একটু, ঘাসফড়িংয়ের সিলোমা বলতেছে হেপাটিক সিকা। গ্যাস্ট্রিক সিকার আর একটা নাম হচ্ছে হেপাটিক সিকা। এখানে কত জোড়া লম্বা স্বচ্ছ নালিকা থাকে? মনে রাখো, ঘাসফড়িংয়ের বেশিরভাগ পয়েন্টই থাকে হয় 6 জোড়া নাই 6টি। একটা সহজ প্রশ্ন বলে দিই, হয় 6 জোড়া নাই কি বলতো 6টি। তাহলে তোমাকে সেইভাবেই প্রশ্নটা খেয়াল রাখতে হবে, হয় 6 জোড়া থাকবে নাই কি বলতো 6টি থাকবে। এই পয়েন্টটা কিন্তু মাথায় রেখো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আমরা, এরপরে আর কি কি দেখতে পারি আমরা, চলো তো সেখানে চলে যাই আমরা। এরপরে যেটা যে পয়েন্ট দেখতে চাই, সেই পয়েন্টটা আমরা একটু দেখতে চাই। আচ্ছা, এবার আসেন আমরা আর কি কি পারি, আমরা সেই পয়েন্টে একটু যাই। খাদ্যবস্তু গ্রাসনালীতে প্রবেশে সহায়তা করে নিচের কোন অংশ? খাদ্যবস্তু গ্রাসনালীতে প্রবেশ করাতে সাহায্য করে কোন অংশ? চলো আমরা সেই জায়গায় যাই একটু। ঠিক আছে, আচ্ছা, সেটা হচ্ছে খাদ্যবস্তু যে গ্রাসনালীতে যাবে, এটার জন্য কোন পয়েন্ট লাগবে? ঠিক আছে, সেটার জন্য যে পয়েন্টে লাগবে সেটার নাম কি বলতো? গলবিল। কারণ হেপাটিক সিকা খাদ্যবস্তু পরিপাকে সাহায্য করে, ক্রপ কোনো একটু খাদ্যকে কাটতে সাহায্য করে, মুখছিদ্র প্রবেশ করতে সাহায্য করে, কিন্তু নিচের অংশে যাওয়াতে সাহায্য করবে কোনটা বলতো? গলবিল সাহায্য করবে। ঠিক আছে, এই পয়েন্টগুলো যাতে একটু মাথায় থাকে, এই পয়েন্টগুলো ধারাবাহিকভাবে মাথায় রাখতে পারলেই কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবে। ওকে, ডান। আচ্ছা, এবার আসো, আমরা কোথায় যাইতে পারি, এরপর দেখি আর কি কি কোশ্চেন আমরা দেখতে পারি। আচ্ছা, বাহ্যিক অঙ্গ সংস্থান নিয়ে কি কি প্রশ্ন এসেছে আমরা একটু দেখার ট্রাই করি। বাহ্যিক অঙ্গ সংস্থান, ঘাসফড়িং এর মাথায় স্ক্লেরাইড কোনটি? ঘাসফড়িং এর মাথার স্ক্লেরাইড কোনটি? তাই তো, ঘাসফড়িং এর মাথায় যে পয়েন্টটা থাকবে, আমরা জানি ঘাসফড়িং এর মাথায় যে পয়েন্টটা থাকে সেটাকে আমরা কি বলি? অ্যাজ ইউজুয়ালি ভার্টেক্স হিসেবে আলোচনা করতেছি। ঠিক আছে, ঘাসফড়িং এর ল্যাসিনিয়া পাওয়া যায় কোথায়? মুখোপাঙ্গের যে অংশতে পাওয়া যায়। ঠিক আছে, নিচের কোনটি গ্রাস হোপারের মস্তিষ্কের বহিঃকঙ্কালের অংশ? বহিঃকঙ্কালের অংশ, এই পয়েন্টটাও যদি তোমাকে দেখতে হয় ফ্রন্স হিসেবে কল্পনা করতে পারি আমরা। ওকে, আচ্ছা, আর যেখানে যাব আমরা সেখানে দেখো, ঘাসফড়িং এর মেসেন্টেরিয়াম এবং হেপাটিক সেকার অন্তঃপ্রাচীরে কোন পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে? এই পয়েন্টেও যদি আমাদেরকে একটু দেখতে হয়, তাহলে আমাদেরকে যে পয়েন্টে লাগবে সেটা কি বলতো? পেরিট্রফিক পয়েন্টটা দেখা লাগবে। পেরিট্রফিক পয়েন্টটা আমাদেরকে কি করা লাগবে? দেখা লাগবে। আচ্ছা, ডান, ঠিক আছে। আচ্ছা, ডান, আমাদের চলে যাই এরপরে যেখানে যেখানে যাব সেটা হচ্ছে, চলো আমরা একটু দেখার ট্রাই করি। আমাদের এই পয়েন্ট নিয়ে আলোচনা শেষ। আমাদের ঘাসফড়িং এর ম্যালপেজের অংশগুলো একটু দেখবেন। ওমাটিডাম কেন কোথায় আলো প্রবেশে সাহায্য করে? ক্রিস্টালাইন কোন কোষ দেখবেন। ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী কোন অংশে আলো গ্রহণ করে? রেয়াবডোম, এই পয়েন্ট একটু দেখবেন। তারপর রেটিনুলার কোষ কতটি থাকে? 6 থেকে 7টি দেখবেন। ঘাসফড়িং এর শ্রবণ অঙ্গের নাম কি? ট্রিম্পনিক পর্দা। এই পয়েন্টগুলো অ্যাজ ইউজুয়ালি আপনারা একটু দেখার ট্রাই করবেন। দেন আমাদের যে পয়েন্টে চলে যেতে হবে সেটা হচ্ছে, আমাদের এ বাদে আলোচনা করতে হবে যে অংশটা, সেটা কোথায় আমরা একটু দেখার ট্রাই করি। এরপরে সেটা হচ্ছে আমাদের আলোচনা করতে হবে আর একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে পরিপাক নিয়ে আলোচনা করতে হবে। তাহলে আমাদের সেই পরিপাকের পয়েন্টটাতে একটু আমরা ওপেন করার ট্রাই করি। ঠিক আছে, ওপেন করার ট্রাই করি।
আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরিপাক বলতে আমরা কি কি পয়েন্ট বুঝি একটু আমরা একটু আগে আলোচনা করার ট্রাই করি। পরিপাকটা কি বলতো? পরিপাক হয় সাধারণত দুই ধরনের পরিপাক হয়। অ্যাজ ইউজুয়ালি জটিল খাবার সেটা যদি সরলে পরিণত করতে পারো দেন একটা পয়েন্ট। জটিল খাবার কি করতে হবে? সরলে উপাদানে পরিণত করতে হবে এবং সেটা অবশ্যই দেহের শোষণ উপযোগী খাদ্য উপাদানে পরিণত করতে হবে, ঠিক আছে? এই পয়েন্টটা করতে পারলে মনে রাখবা সেটা কি বলতো? সেটা হচ্ছে পরিপাকের একটা মূল থিমই হচ্ছে মূলত এইটা, তোমার দেহের শোষণ উপযোগী খাদ্য উপাদানে পরিণত করতে হবে। দিন শেষে তোমাকে কি করতে হবে? সেটা যদি আবার অবশ্যই কি করতে হয়, যদি এটা একটা গ্রহণ উপযোগী হয় তাহলে আমরা এটাকে কি বলবো? পরিপাক হিসেবে আমরা গ্রান্টেবল পয়েন্ট হিসেবে কল্পনা করব, ঠিক আছে? এটা হচ্ছে মেন পয়েন্ট একটা পরিপাকের। ওকে, আচ্ছা, এবার আসো আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে একটা পরিপাকের ক্ষেত্রে আমরা জানি যে পাকস্থলী কাজ করে, ক্ষুদ্রান্ত্র কাজ করে, বৃহদন্ত্র কাজ করে, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কাজ করে থাকে। কিন্তু এখান থেকে ক্ষমার্কে যে প্রশ্নটা হবে, ক্ষমার্কে যে প্রশ্নটা হবে সেটা বলতো কি প্রশ্ন হইতে পারে? যেমন বারবার প্রশ্ন যেটা আসে যে মানে মানে পাকস্থলী নিজে পরিপাক হয় কিন্তু অন্যকে পরিপাক করে না কেন? ঘাস ফড়িং নিজে পরিপাক হয় কিন্তু অন্যকে পরিপাক করে না, এই পয়েন্ট হচ্ছে কেন তোমাকে তাহলে দেখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি একটু দেখার ট্রাই করি যে ঘাস ফড়িং নিজে পরিপাক হয় কিন্তু সরি, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড অন্যকে পরিপাক করে কিন্তু নিজে কেন পরিপাক হয় না, এই পয়েন্টে যদি একটু পড়তে হয় তাহলে আমাদেরকে একটু দেখার ট্রাই করা উচিত যে এখানে কি হচ্ছে। প্রশ্নটা এমন, প্রশ্নটা কেমন বলো তো? প্রশ্নটা বলতেছে জাস্ট লাইক দ্যাট, এই ধরনের প্রশ্ন। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করতেছে যে পাকস্থলীতে যখন ক্ষরিত হয় এটার মান থাকে সাধারণত 1 থেকে 2, কত বলো তো? সাধারণত মান থাকে 1 থেকে 2। এটা অন্যকে পরিপাক করে, অর্থাৎ অন্যকে পরিপাক করে বলতে কি বোঝায় বলো তো? যে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড অন্য খাদ্যকে পরিপাক করে কিন্তু পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না? কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে পাকস্থলী পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না, নিজে নিজে কেন পরিপাক হয় না, এটা হচ্ছে সচরাচর আমরা যতগুলো প্রশ্ন দেখি ওয়ান অফ দ্য মোস্ট কমন একটা কোশ্চেন, ঠিক আছে? কিন্তু মজার বিষয়, এটা কমন প্রশ্ন হওয়া সত্ত্বেও, এটা এতটাই কমন প্রশ্ন, তবুও কমন প্রশ্ন হওয়া সত্ত্বেও কেউ কি বলতো আমরা পারফেক্টভাবে অ্যান্সার করতে পারি না, পারফেক্টভাবে কি করতে পারি না? অ্যান্সার করতে পারি না। সো আমাদেরকে এখন কি করতে হবে বলো তো? পারফেক্টভাবে অ্যান্সার করার ট্রাইটা একটু জানতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমাদের সেই অ্যান্সারটা করার একটু ট্রাই করি, চলো দেখি অ্যান্সারটা করার ট্রাই করি। আমরা জানি, সবাই কি জানি যে পাকস্থলী নিজে পরিপাক হয় না কেন? কারণ পাকস্থলীতে মিউকাস জাতীয় এক ধরনের আবরণ থাকে। এই পয়েন্টটা আমরা শুধু জানি কি পাকস্থলীতে মিউকাসের একটা আবরণ থাকে যেটা একটা চর্বির স্তর তৈরি করে, যার কারণে কখনোই কি হয় না? পরিপাক হয় না। ভালো কথা, এতটুকুই জানি। কিন্তু মজার বিষয়, এইটুক জানলে অ্যান্সার ফুলফিল হবে না। তুমি যদি এটা এইচএসসিতেও দাও তাও অ্যান্সার হবে না, অ্যাডমিশনে তো মানে কল্পনাতেও আনা যাবে না এটা। তাহলে এখন তাহলে আমাদের অ্যান্সারটা করতে হবে কি করে? সাবিদুর রহমান, আমি জানি না কি আপনি জানিয়েছেন, লামিয়া হাসান আমি এইচএসসি দিব। আচ্ছা, যদি দিয়ে থাকেন ভালো কথা, না হলে আরেকবার করে দেন। চলেন আমরা আরেকবার করে দেওয়ার জন্য কি কি করতে পারি একটু দেখি। আচ্ছা চলেন, এখন বলতেছি 2 নম্বর পয়েন্টে আমরা কি করতে পারি? 2 নম্বর পয়েন্টে অ্যান্সার করতে হবে এইভাবে। আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ সেটা একটা অ্যাসিড, কখন সে প্রশমন হবে বা কখন তার সেই শক্তিটা থাকবে না? মনে রাখবেন অ্যাসিডকে প্রশমন করার একটাই অপশন আছে, তাকে ক্ষারের সাথে বিক্রিয়া করাইতে হবে। তাহলে দিন শেষে আসলে আমাদের বডির ভিতরে এই পয়েন্টটাই হয়ে থাকে। আমরা জানি যে সাধারণত যকৃৎ থেকে বা ক্ষুদ্রান্ত থেকে বাইকার্বনেট আয়নগুলো উৎপন্ন হয় এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সাধারণত অ্যাজ ইউজুয়ালি বাইকার্বনেট জাতীয় আয়নের বিক্রিয়া হয়ে থাকে। আমরা জানি এটা একটা অ্যাসিড, এটা একটা কি বলতো? এটা একটা অবশ্যই অ্যাসিড, এটা একটা কি? অ্যাসিড। আর এটা হচ্ছে সাধারণত একটা ক্ষার, এটা একটা কি? ক্ষার। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া যেখানেই হবে সেটা একটা কি বিক্রিয়া হবে? সেটা একটা প্রশমন বিক্রিয়া হবে। একটা কি বিক্রিয়া হবে? প্রশমন বিক্রিয়া হবে।
এই প্রশমন বিক্রিয়া যখনই হয়ে যাবে তখনই এখানে কি হয়, লবণ এবং পানি উৎপন্ন হয়। সবসময় কি উৎপন্ন হয়, লবণ এবং পানি। সো অ্যাজ ইউজুয়ালি দিন শেষে আমার শেষ কথা কোনটা, শেষ কথা হচ্ছে এইটাই, আমার দিন শেষে অ্যাসিডের কার্যকারিতা থাকলো না। সো এখানে আসলে লবণ আর পানি উৎপন্ন হয়ে যায়। অ্যাজ ইউজুয়ালি অ্যাসিডের কার্যকারিতা কি হয় না, সাধারণত অ্যাসিডের কার্যকারিতা থাকে না। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আরেকটু বোঝার একটু জায়গা হচ্ছে কি বলতো, যে লাস্ট 3 নম্বর আর একটা পয়েন্ট আছে, সেটাও তোমাকে একটু অ্যান্সার করার ট্রাই করতে হবে। সেটা কি, সেটাকে আমরা বলতেছি এইভাবে যে একটা অ্যাসিডকে আর একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্টকে বিক্রিয়া করতে গেলে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা সাধারণত কি করে, সেটা করে যতগুলো এনজাইম পাকস্থলী থেকে খরিত হয় সকল এনজাইম সাধারণত নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড না থাকলে কখনোই এই নিষ্ক্রিয় এনজাইমগুলো একবারের জন্য সক্রিয় হইতো না। যেমন যেমন পাকস্থলী থেকে একটা এনজাইম খরিত হয়, নাম হচ্ছে পেপসিনোজেন। নাম কি বলতো, পেপসিনোজেন। এই পেপসিনোজেন যখন খরিত হয় সে তো আছে নিষ্ক্রিয় অবস্থায়। কি অবস্থায় আছে বলতো, নিষ্ক্রিয় অবস্থায় আছে। এই নিষ্ক্রিয় পেপসিনোজেনকে যদি সক্রিয় হইতে হয় তাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহায়তা নিতে হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহায়তা নেওয়ার পরে সে কি হবে বলতো, পেপসিনে পরিণত হবে। যতক্ষণ না এটা পেপসিনে পরিণত হইতে পারবে ততক্ষণ সে কি করবে না, বিক্রিয়া করবে না। এই 3টা পয়েন্ট যখন লিখতে পারবা তখন যদি তুমি দুয়ে কি পাবা, দুয়ে 2 পাবা। না হলে আমি টিচার হইলে অবশ্যই একটা বিগ আন্ডা ধরিয়ে দেবো, 0 0। বুঝাইতে পারছি, একটা বিগ 0 ধরাই দেবো। আচ্ছা স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন বা আপনারা কেমন আছেন? ইয়েস, আবার দিতে সমস্যা কি, এটাই সত্য কথা। আচ্ছা, সাবিদুর রহমান, আপনারা দুইজন একসাথে আবার এইচএসসি পরীক্ষা দেন। এইচএসসি পরীক্ষা দিয়ে আবার একটা সুন্দর করে আবার আমাদের ইউসিতে ফিরে আসেন, সুন্দর করে আবার আপনাদের কোচিং করে চলে আসেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে চলেন আমরা এরপরে আর কি দেখতে পারি, এরপরে আর যেটা দেখতে পারি সেই পয়েন্টে আমরা একটু চলে যাওয়ার ট্রাই করি, ঠিক আছে? স্যার ভালো নাই। স্যার কেন ভালো নাই আপনি বলেন, আপনারা কেন ভালো নাই, কেন কেন ভালো নাই আপনারা? আচ্ছা, এবার চলেন, এবার যাই আমরা পরিপাকের আর কি কি পয়েন্ট আছে। পরিপাকের আর যে পয়েন্টটা আছে, যেমন পরিপাকের পয়েন্টের আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনার এখানে অবশ্যই কি বলেন তো, I2C1P2M3, অর্থাৎ দাঁতের সংকেত I2C1P2M3। আই মানে কি বলুন তো, ইনসিসর, ইনসিসর, তারপর হচ্ছে ইনসিসর, তারপর হচ্ছে কি বলতো, ক্যানাইন, ইনসিসর ক্যানাইন, তারপর প্রিমোলার, আর একটি কি বলেন তো, মোলার, ঠিক আছে? এ বাদেও আর একটা দাঁত আছে, সেই দাঁতটার নাম কি বলেন তো, সেই দাঁতটার নাম হচ্ছে উইজডম টিথ। উইজডম টিথ, হোয়াট ইজ দ্য মিনিং অফ উইজডম টিথ? এই উইজডম টিথের মানে, দাঁতের মানে হচ্ছে আক্কেল দাঁত। এটার মানে কি বলেন তো, আক্কেল দাঁত, মনে রাখেন, ঠিক আছে? এগুলোর মানে কি, আক্কেল দাঁত। এখন I2C1P2M3 এটা কিভাবে গণনা করতে হয় আপনারা কি জানেন? আপনারা কি জানেন? আই থিঙ্ক আপনারা জানেন না। আই থিঙ্ক আপনারা কি বলেন তো, জানেন না। চলেন আমরা একটু জানানোর ট্রাই করি আপনাদেরকে, ঠিক আছে? আপনাদেরকে একটু জানানোর ট্রাই করি। এখন কথা হচ্ছে I2C1P2M3, এই জায়গা থেকে আমরা কি বলতে পারি, আসলে আমাদের যে 32টি দাঁত আছে এখানে আসলে প্রত্যেকটা দাঁতকে 2 দ্বারা গুণ করতে হয়। কি করতে হয় বলো তো, 2 দ্বারা গুণ করতে হয়। নিচেও I2C1P2M3 থাকে, নিচেও কি থাকে বলো তো, I2C1P2M3, অর্থাৎ ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার 2 2 করে 4, এটা হচ্ছে 2 দিয়ে গুণ করেন তাহলে 4 হবে। এক কথায় আমি যেভাবে মনে রাখি, 2 আর 1 3, 3 আর 2 5 আর 3 8, প্রত্যেকটা 2 দ্বারা গুণ করেন, উপরে আছে 16টা, নিচে আছে 16টা, টোটাল কয়টা বলেন তো, 32টা। শেষ। আর একটা বিশেষ দাঁতের নাম হচ্ছে উইজডম টিথ, যেটাকে আমরা বলি কি বলেন তো, আক্কেল দাঁত হিসেবে আমরা কি করি, গণনা করে থাকি, ঠিক আছে?
এটাকে আমরা কি বলি বলেন তো, আক্কেল দাঁত হিসেবে গণনা করে থাকি। আচ্ছা, এরপরে আর কি কি জানতে পারি আমরা? এরপরে এই অধ্যায় থেকে জানতে পারি আমরা যেমন সাধারণত সাধারণত প্রোটিনগুলো, এই তো জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোনো গরম আমাদের ক্লাস করা থেকে আটকাতে পারবে না। ইয়াস, কেন আটকাইতে পারবে বলেন ডাক্তার সাহেব? ডাক্তার হয়ে গেছেন তো এই জন্য কিছু বুঝতেছেন না। আজকে যদি ডাক্তার না হইতেন তাহলে বুঝতেন যে কেন গরম আটকাবে। যদি ডাক্তার না হইতেন তখন বুঝতে পারতেন। এখন ডাক্তার হয়ে যাচ্ছেন, সুন্দর করে টুকটাক করে আমাদের সাথে যুক্ত হয়ে যান, যুক্ত হয়ে এসে ক্লাস নেন, টুকটাক করে ক্লাস নেন। তো আসেন, চলো আসেন, এসে ক্লাস নেন। আচ্ছা, এখন আসেন, এরপরে আমরা বলতেছি কি, এরপরে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাধারণত প্রোটিনগুলো মনে রাখবেন দুই ধরনের কাজে পরিপাক করে। একটা হচ্ছে প্রোটিওজ, সাধারণত প্রোটিওজ প্লাস পেপটন, প্রোটিওজ প্লাস কি বলতো পেপটন, এইগুলোতে পরিপাক করবে। হ্যাঁ, এগুলো সাধারণত পরিপাক করে থাকবে। চলো আমরা একটু কোশ্চেনে চলে যাই। আমরা একটু পরিপাকের কোশ্চেন নিয়ে দুই একটা কোশ্চেন আমরা একটু দেখার ট্রাই করি। পরিপাকের কোশ্চেন নিয়ে, স্যার বিয়ে করছেন কবে? স্যার আপনি কাজী হিসেবে যেদিন আমাদের হচ্ছে সব কিছু ঠিক করে দিবেন সেদিন বিয়ে করবো ইনশাল্লাহ। আসেন, মানুষের খাদ্য পরিপাক প্রণালীতে আমরা কি কি পয়েন্ট পড়তে পারি আমরা একটু জানার ট্রাই করি। খাদ্য পরিপাক প্রণালী থেকে আমরা কি কি পয়েন্ট দেখতে পারবো সেখানে আমরা একটু দেখার ট্রাই করি। তাহলে বলতেছে খাদ্য গলদঘরণের সময় ষড়যন্ত্রের মুখ বন্ধ করে দেয় কোনটি? সেটার নাম হচ্ছে অ্যাপিগ্লোটিস। নাম কি বলেন তো? অ্যাপিগ্লোটিস। এটাকে আমরা বলি কি অ্যাপিগ্লোটিস, বা এটার আরেকটা নাম হচ্ছে উপজিহ্বা। এটাকে বলি কি উপজিহ্বা। অনেকেই এটাকে আলজিহ্বা হিসেবে বললে মনে রাখবেন ভুল করবেন। আবারও বলি, এটাকে যদি কেউ উপজিহ্বা বলে আলজিহ্বা যদি বলে থাকে তাহলে কি করবেন? ভুল করবেন। কেন? কারণ আলজিহ্বা বলা হয় যেটাকে, সেই জিনিসটার নাম হচ্ছে ইউভুলা। ইউভুলাকে কি বলা হয়? ইউভুলাকে বলা হয় আলজিহ্বা, অ্যাপিগ্লোটিসকে বলা হয় কি উপজিহ্বা। ঠিক আছে, এর ইউভুলা মানে কি আলজিহ্বা। এই পয়েন্টটা একটু ক্লিয়ার হয়ে নেন আজকে। ঠিক আছে, গলবিলে উন্মুক্ত হয় না কোনটি? গলবিলে উন্মুক্ত হয় না কোনটি? গলবিলে উন্মুক্ত হয় না যেটি, সেটার নাম হচ্ছে উইরসংয়ের নালী। উইরসংয়ের নালী, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বৃহদন্ত্রের অংশ নয় কোনটি? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এই তিনটাই কি বলেন তো? এই তিনটাই হচ্ছে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এই তিনটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অংশ। কার অংশ? ক্ষুদ্রান্ত্রের অংশ। প্রশ্ন বলছে বৃহদন্ত্রের অংশ কোনটি? সেটা হচ্ছে সিকাম। কারণ সিকাম কোলন মলাশয়, সিকাম কোলন এবং মলাশয় দুইটাই আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এই দুইটাই হচ্ছে কিসের অংশ? বৃহদন্ত্রের অংশ। বোঝাইতে পারছি? আচ্ছা আচ্ছা, এরপরে আসেন, মানুষের দ্বিতীয় মস্তিষ্ক নামে পরিচিত কোনটি? অ্যান্টোরিক শ্রেণীতন্ত্র হচ্ছে দ্বিতীয় মস্তিষ্ক। কোন স্যারের বইতে আছে? আব্দুল আলিম স্যারের বইতে। আচ্ছা, এবার আসেন, মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণকারী কেন্দ্র মস্তিষ্ক কোথায় অবস্থিত? হাইপোথ্যালামাস। আমাদের ঘুম থেকে জাগ্রত করা, ক্ষুধা নিয়ন্ত্রণ করা, টোটালি সব জায়গাগুলো অবস্থান করে কোথায় বলে তো? এই হাইপোথ্যালামাসে অবস্থান করে। গুড পয়েন্ট একটা। কোথায় অবস্থান করে? হাইপোথ্যালামাসে অবস্থান করে। ওকে, আচ্ছা এবার আসেন, প্রাপ্তবয়স্ক মানুষের মুখ গহ্বরে মোট কয়টি দাঁত থাকে? প্রাপ্তবয়স্ক মানুষের মুখ গহ্বরে কয়টি করে দাঁত থাকে? 32টি করে দাঁত থাকে। কতটি করে? 32টি করে দাঁত থাকে। পয়েন্টটা একটু সুন্দরভাবে খেয়াল রাখেন। 32টি করে দাঁত থাকে। ঠিক আছে, আচ্ছা কয়টি করে দাঁত থাকে? 32টি করে দাঁত থাকে। 32টি করে দাঁত থাকে। ওকে, আচ্ছা পাকস্থলীর প্রাচীরে কতটি পর্যায়ক্রমিক স্তর থাকে? 5টি করে পর্যায়ক্রমিক স্তর থাকে। পাকস্থলীর প্রাচীরে কোন ধরনের হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়? প্যারাইটাল। কাইল এক ধরনের কি? কাইল এক ধরনের এনজাইম। পয়েন্টগুলো একটু খেয়াল করবেন। যারা পারবেন অ্যান্সার করার ট্রাই করবেন। যারা পারবেন তারা কি করবেন? অ্যান্সার করার ট্রাই করবেন। যারা পারবেন তারা অ্যান্সার করার ট্রাই করেন দ্রুত। পেপসিন কত মাত্রায় পিএইচ এর অধিক সক্রিয়? পেপসিন সাধারণত 2.4
কত বলেন তো? 2.4। এটা মাথায় রাখেন। পেপসিন সাধারণত কত? 2.4 থাকবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষতি থেকে পাকস্থলী প্রাচীরকে রক্ষা করে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রাচীর থেকে পাকস্থলীর প্রাচীরকে রক্ষা করে কে? এই পয়েন্টটা দেখেন তো, অবশ্যই মিউসিন। একটু আগেই পড়িয়েছি আপনাদেরকে মিউসিন। আর একটা নাম কি? মিউসিনকে আর একটা ভাবে আমরা বলতে পারি মিউকাস বলে আমরা কল্পনা করতে পারি। যে অংশে অন্ননালী উন্মুক্ত হয় তার নাম কোনটি? যে অংশে অন্ননালী উন্মুক্ত হয় তার নাম কি? কার্ডিয়া। তার নাম কি বলেন তো? কার্ডিয়া। পাকস্থলীর কোন স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে? মিউকোসা। মিউকোসা। পাকস্থলীর যে কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয় তার নাম কি? অক্সিনোটিক। ওকে। আমিষ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে কোনটি? পেপসিন। পেপসিন। ওকে। আমিষ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে কোনটি বলেন তো? পেপসিন। আমিষের ক্ষেত্রে পেপসিন আর লিপিডের ক্ষেত্রে গ্যাস্ট্রিক লাইপেজ। তাহলে কি কি বললাম? আমিষের ক্ষেত্রে পেপসিন, লিপিডের ক্ষেত্রে থাকবে লাইপেজ, আর কার্বোহাইড্রেটের ক্ষেত্রে থাকবে মল্টেজ বা টায়ালিন। অর্থাৎ মুখের ভিতরে যে আবরণ থাকে, মনে রাখবেন এগুলো কি? মল্টেজ এবং কি আর একটা কি বলেন তো? টায়ালিন। মল্টেজ এবং কি আর একটা? টায়ালিন। এই পয়েন্টটা কিন্তু মাথায় থাকে যাতে। সেই জায়গা থেকেই এরপরের প্রশ্ন চলে এসছে। কোথায় এসছে? দিনাজপুর বোর্ডে 2017 সালে। টায়ালিন নিঃসৃত হয় কোনটি থেকে? লালা গ্রন্থি থেকে। লালা গ্রন্থি থেকে। তাহলে কোনটা ক্ষরিত হয়? টায়ালিন। এর সাথে সাথে যদি কখনো দিত মল্টেজ, তাহলেও কিন্তু অ্যান্সার হইতো। তাহলে টায়ালিন অথবা মল্টেজ কোনটা থেকে ক্ষরিত হয়? লালা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এই পয়েন্টগুলো কিন্তু সুন্দরভাবে আপনাকে মাথায় রাখতে হবে। যদি মনে না রাখতে পারেন তাহলে ডাব্বা খাইবেন, ডাব্বা। সিকাম, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, অ্যাসেন্ডিং কোলন, অ্যাপেন্ডিক্স, জ্যাকটাম, লার্জ ইন্টেস্টাইন। এই ডাক্তার সাহেব তো এখন ডাক্তার সাহেব অনেক কিছু জেনে গেছে, অনেক শরীয়ত তন্ময় ডাক্তার হয়ে গেছে এখন। সব ইংলিশে বলা শুরু করছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, লালা গ্রন্থি থেকে নিঃসৃত উৎসেচক নিম্নের কোনটি? এই যে মল্টেজ, এর পরের কোশ্চেনে ছিল টাইলিন কোন ধরনের খাবার পরিপাকে ভূমিকা রাখে? টাইলিন সবসময় মনে রাখেন এটা শর্করা পরিপাকে ভূমিকা রাখে। চলেন আমরা একটু লিভার বা যকৃৎ থেকে কি ধরনের কোশ্চেন আসতেছে আমরা একটু দেখার ট্রাই করি। বলতেছে যকৃতে যে পয়েন্টটা, কোন হরমোনটি দ্রুত ধ্বংস হয়? ভয়াবহ লেভেলের ইম্পর্টেন্ট। ভয়াবহ লেভেলের ইম্পর্টেন্ট, এতটাই ইম্পর্টেন্ট যে বিগত বছরেও বিভিন্ন বোর্ডে দেখেছি আমি এই কোশ্চেনটা এসছে। যকৃতে কোন ধরনের হরমোনটি দ্রুত ধ্বংস হয়? অ্যালডোস্টেরন। ঠিক আছে, অ্যালডোস্টেরন। যকৃতের কোন খণ্ডটি সবচেয়ে বড়? আচ্ছা, এই প্রশ্ন থেকে যদি প্রশ্ন এসে থাকে, অনেকে পারবেন না, এটা একটু বলে রাখি। যকৃতের 4টা খণ্ড থাকে সাধারণত, ডান, বাম, কোয়াড্রেট এবং কর্ডেট। কি বলেন তো? আবার বলি, ডান, বাম, কোয়াড্রেট এবং কর্ডেট। এখন বলতেছে কোন খণ্ডটি সবচেয়ে বড়? সাধারণত যকৃতের ডান খণ্ডটি সবচেয়ে বড়। এই যে এখানে আছে দেখেন, ডান, বাম, কোয়াড্রেট এবং কর্ডেট, এই 4টাই মূলত যকৃতের অংশ। এবার আসেন অশর্করা থেকে, অর্থাৎ অশর্করা মানে কি? নন কার্বোহাইড্রেট। নন কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট সৃষ্টির প্রক্রিয়ার নাম কি? গ্লুকোনিওজেনেসিস। এই 4টা কোশ্চেন পয়েন্ট থেকে একটা কোশ্চেন আসবে। গ্লাইকোজেনেসিস কি? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করার নামই হচ্ছে গ্লাইকোজেনেসিস। আবারও বলি, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করবেন, এই প্রক্রিয়াটার নামে কি? গ্লাইকোজেনেসিস। আচ্ছা, গ্লাইকোজেনেসিস, ঠিক আছে। আচ্ছা, গেল, ভালো কথা। এবার যদি বলে গ্লাইকোলাইসিস মানে কি? লাইসিস মানে কি? ধ্বংস করা। বা গ্লুকোজেনোলাইসিস মানে কি? গ্লুকোজেনোলাইসিস মানে গ্লুকোজেনকে ধ্বংস করা। এবার যদি বলে গ্লুকোনিওজেনেসিস, নিও মানে কি? নতুন করে তৈরি করা হচ্ছে। নতুন করে তৈরি করা মানে কি? আপনাকে আমি কার্বোহাইড্রেট দিব না, কার্বোহাইড্রেট না দেওয়া সত্ত্বেও নতুন করে যদি আপনি কি তৈরি করতে পারেন? শর্করা তৈরি করতে পারেন, সেটার নাম কি? গ্লুকোনিওজেনেসিস। বুঝাইতে পারছি? যকৃতে শর্করা জাতীয় খাদ্য কোন রূপে জমা হয়? গ্লাইকোজেন রূপে জমা হয়। ভয়াবহ লেভেলের ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, আচ্ছা চলেন, অনেক তো হইল। আমরা আর 2-1 মিনিট 2-1টা কোশ্চেন সলভ করার ট্রাই করব, দেন আমরা বেরিয়ে যাব, ঠিক আছে? চলেন একটু দেখি এরপরে। আচ্ছা, এরপরে কি কয় দেখেন। এরপরে বলতেছে যকৃতে আরো কিছু পয়েন্ট বলতেছে, যেমন ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটি? ফান্ডাস, অবশ্যই সত্য কথা। ডিউডিনামের ডেল্টা কোষ থেকে কোনটা ক্ষরিত হয়? ডেল্টা কোষ, যেটা গামা কোষ বলি আমরা।
আলফা বেটা গামা, গামা না বলে আমরা বলবো ডেল্টা, এটাকে বলবো সোমাটোস্ট্যাটিন। ওকে, ক্ষুদ্রান্তের কোন স্তরে পানপত্র থাকে? মিউকোসা। কোন হরমোন ক্ষুদ্রান্তে আমিষ শোষণে নিয়ন্ত্রণ করে? থাইরক্সিন। তারপর মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? যকৃৎ। যকৃৎ, হ্যাঁ। যকৃতে অবস্থিত ম্যাক্রোফেজ কোষকে কি বলে? কাপ্ফার কোষ। গ্লিসান ক্যাপসুল কোথায় পাওয়া যায়? যকৃতে পাওয়া যায়। গ্লিসান ক্যাপসুল মূলত যকৃতের আবরণ। কোন গ্রন্থির ক্ষরণ পর্যন্ত পরিপাকে সহায়তা করে? যকৃৎ। তারপর আমরা অ্যাজ আর কি বলতে পারি বলেন তো? তারপর বলতেছে কোন গ্রন্থে কোথায় ইউরিয়া তৈরি হয়? কোথায় ইউরিয়া তৈরি হয়? ইউরিয়া তৈরি হয় সাধারণত কোথায় বলেন তো? এই যে ইউরিয়া তৈরি হয় সাধারণত যকৃতে। কোথায় বলেন তো? যকৃতে। যকৃতের বিপক্ষে কাজ নয় কোনটি? প্লাজমোলাইসিস। অনলি ইংলিশ ইজ রিয়েল। আসলে অনলি ইংলিশ ইজ রিয়েল। আচ্ছা, এবার আসেন, অতিরিক্ত খাদ্য থেকে লিভারের সঞ্চিত খাদ্যের নাম কি? গ্লাইকোজেন। এই পয়েন্টগুলো একটু পড়বেন। একজন সুস্থ মানুষের কতটুকু লালাক্ষরণ করে? 1200 থেকে 1500। আচ্ছা, এরপরে আর কি বলতে পারি আমরা? এরপরে আর কি, যকৃতের পয়েন্ট আর বলবো না। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে দুই একটা কথা যদি বলতে হয়, পাকস্থলীর প্রাচীরে প্যারাইটাল কোষ, পাকস্থলীর প্রাচীরে প্যারাইটাল কোষ থেকে কোনটি খরিত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই প্রাচীর থেকে পাকস্থলীর 4টা কোষ, অর্থাৎ অক্সিনেটিক সেল, যে অক্সিনেটিক বা প্যারাইটাল সেল, সিপ কোষ বা জাইমোজেনিক কোষ, মিউকোসা কোষ, এই পয়েন্টগুলো থেকে একটা কোষ থাকবেই। একটা প্রশ্ন থাকবেই, বলতেছি একটা প্রশ্ন থাকবেই। আচ্ছা, এরপরে আর কি দেখতে পারি? এখান থেকে আর কোশ্চেন হইতে পারে বৃহদন্ত্রের কাজ টাজ থেকে কোশ্চেন হইতে পারে। যেমন বৃহদন্ত্রের কাজে আমরা বলতেছি, আচ্ছা কোন এনজাইম অগ্নাশয় নেই? টাইলিন কিন্তু এনজাইম অগ্নাশয় নেই, টাইলিন শুধু মুখে থাকবে। ভালো কথা। এরপরে বলতেছে বৃহদন্ত্রের কাজ মনে রাখেন যে এটা হচ্ছে মিউকাস ক্ষরণ করা। প্রোটিন সংশ্লেষণে কোষীয় কোন অঙ্গাণু সাহায্য করে? রাইবোজোম। আচ্ছা যাই হোক, এই পয়েন্টগুলো পড়লে আমি মনে রাখি যে আপনাদের টোটাল পয়েন্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, আর বেশি কিছুর কোনো প্রয়োজন থাকবে না। এই পয়েন্টগুলো সুন্দর করে একটু দেখবেন, তাহলে আমাদের এনাফ। ঠিক আছে, সো আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আই থিঙ্ক আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। তারপরও যদি কোনো পিডিএফ এগুলো লেগে থাকে আমাকে জানাবেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আপনাদের জন্য সহযোগিতা করার। সো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হোক আপনাদের সাথে নতুন কোনো ক্লাসে, দেখা হোক আপনাদের বিজয়ের মঞ্চে, দেখা হোক স্বপ্নের কোনো ক্যাম্পাসে। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।